পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। জমি ছোট হলেই যে কারোর স্বপ্নের বাড়িটি আঁটোসাঁটো হবে কিংবা স্বপ্ন পূরণে অপূর্ণতা থাকবে তা কিন্তু নয়। সৃজনশীল পরিকল্পনায় একটি ছোট বাড়ির ভেতরও হয়ে উঠতে পারে প্রাসাদের মতো। ঢাকার মোহাম্মদপুরের বছিলায় মাত্র 2.25 কাঠা জমির ওপর নির্মিত অসাধারণ এক বাড়ির গল্প আপনাদের শুনিয়েছিলাম আমরা, যার ভেতরে ছিল সবুজে ঢাকা উঠান। চমকপ্রদ ব্যাপার হলো ময়মনসিংহে সম্প্রতি এর চেয়েও অনেক ছোট, অর্থাৎ 1 কাঠারও কম জমিতে একটি বাড়ি তৈরি করা হয়েছে, যেখানে একই পরিবারের 3 প্রজন্ম স্বাচ্ছন্দ্যে বসবাস করছেন। বাড়িটি ডিজাইন করেছে অংশীজন আর্কিটেক্টস। আর এই বাড়িটির গল্প নিয়েই আমাদের আজকের আয়োজন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আমাদের আজকের অতিথি স্থপতি তারিক ইসলাম। ভাইয়া, স্বাগত আপনাকে। আপনাকেও ধন্যবাদ। 1 কাঠারও কম, অর্থাৎ আপনি যে বাড়িটির নকশা করেছেন সেটি মাত্র 650 বর্গফুট জায়গার উপর তৈরি হয়েছে। এই প্রকল্পের ব্যাপারে যদি শুরুতে একটু বলতেন। প্রকল্পটা জায়গাটা হচ্ছে ময়মনসিংহ সিটিতে। আমাকে প্রথম যখন জানালো তখন বললো যে আমাদের একটা বাড়ি লাগবে নিজেদের, তো জায়গা হচ্ছে 1 কাঠারও কম, কিন্তু আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে। আমাদের 5টা বেডরুম লাগবে, মানে একটা 2500-3000 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্টের যে রিকোয়ারমেন্ট থাকে, 5টা বেডরুম, ড্রয়িং ডাইনিং স্পেস, গেস্ট রুম অ্যান্ড টেরাস, অল দ্য থিংস, এগুলো সব আমার লাগবে। কিন্তু আমার জায়গাটা ছোট। এর মধ্যে মজার বিষয় হচ্ছে ওর মধ্যে লিফটও লাগবে, যেহেতু ওনার আগের জেনারেশনও থাকবেন, মানে বাবা মা 2 পক্ষের। তো সো একটা লিফট লাগবে, সিঁড়ি লাগবে, সাথে এই জিনিসগুলো লাগবে। তো এটাতে আমি কাজ শুরু করলাম পাওয়ার পরে। জায়গা যেহেতু অলমোস্ট 25 ফিট বাই 25 ফিট একটা ল্যান্ড, তো এই ল্যান্ডের মধ্যে কিভাবে কম্প্যাক্ট করে একটা কিছু করা যায়, প্রথমেই চলে আসলো হচ্ছে 5টা বেডরুমকে আমি কিভাবে সাজাতে পারি আর কি। তো গ্রাউন্ড ফ্লোরে একটা গেস্ট বেড, ফার্স্ট ফ্লোর পুরাটাই হচ্ছে ড্রয়িং ডাইনিং অ্যান্ড কিচেন, এর উপরের ফ্লোরে আরও 2টা বেডরুম, এর উপরের ফ্লোরে একটা মাস্টার বেড, এরপর ছাদে গিয়ে আরেকটা সিঙ্গেল রুম, সাথে টেরাস। এই হচ্ছে প্রোগ্রাম। তো সিঁড়ির ব্যাপারটা আসছে, সিঁড়িটা যখন আমি কনভেনশনাল সিঁড়ি আমরা যখন দেখি তখন যে ইউ শেপের সিঁড়ি, একটার উপরে একটা উঠলে, এইটা এভাবে এখানে সলভ করা যাচ্ছে না। সিঁড়িটাকে আমাকে এখানে সাজাতে হচ্ছে উপরের স্টেপে অন্য দিক দিয়ে উঠবে, এর উপরের স্টেপ দিয়ে অন্য দিয়ে উঠবে, যাতে আমি সিঁড়ির নিচটা ইউজ করতে পারি, সেটা টয়লেটের জন্য হোক, স্টোরের জন্য হোক, একটা কম্প্যাক্ট একটা সিচুয়েশনের মধ্যে আমাকে যেতে হবে। তো আবার স্ট্রাকচার এখানে একটা বড় ব্যাপার, যে 25 ফিট বাই 25 ফিট একটা গ্রিড, সেখানে কনভেনশনালি দেখা যায় যে 8টা কলাম চলে আসে। এখান থেকে বের হয়ে আমি কিভাবে স্ট্রাকচারেও আমি কস্ট এফেক্টিভ করে 4টা কলামের মধ্যে এই জিনিসটা দাঁড় করাতে পারি কিনা ক্যান্টিলিভার করে, তাহলে আমি একটু কম্প্যাক্ট হইলাম, একটু বে কমাইলাম, কিন্তু আমি এই 4টা কলামকে বাদ দিয়ে আমি এটার একটা বেনিফিট নিব ক্যান্টিলিভার করে। তো এই বাড়ির আরেকটা কনসেপ্ট ছিল যে আমাদের যে আর্কিটেকচারের যে ধারণা, আমরা সাউথকে ওপেন রাখবো, আমরা ওয়েস্টকে একটু প্রটেক্টেড রাখবো, আমরা নর্থকে দেখতে দিব, আমরা ইস্টকেও আমরা একটু ওয়েলকাম করব, সকালবেলা রোদ। তো বাড়িটা যাতে ক্রস ভেন্টিলেশন মেনটেন হয়, বাড়িটা যাতে যথেষ্ট পরিমাণ আলো পায়, বাতাস পায় এবং প্রটেক্টেড থাকে, সেই হিসেবে সিঁড়িটাকে আমি সাউথ এবং ওয়েস্টে সাজিয়েছি। মানে সাউথেও আছে, ওয়েস্টেও আছে, এটা একটা জার্নির মতো, সিঁড়িটাই একটা জার্নির মতো। একটা সিঙ্গেল স্টেটে সিঁড়ি গ্রাউন্ড থেকে ফার্স্ট ফ্লোরে উঠতেছে, ফার্স্ট ফ্লোর থেকে আবার অন্য দিক দিয়ে সেকেন্ড ফ্লোরে উঠতেছে, সেকেন্ড ফ্লোরে আবার রিপিট করছে, আবার শেষে গিয়ে আবার ওয়েস্টের দিকে সিঁড়িটা আবার উঠে গেছে। সো ওয়েস্ট সবসময় টয়লেট আর সিঁড়ি দিয়ে ডাবল লেয়ার থাকছে। আবার একইভাবে সাউথও সিঁড়ি এবং সামনের যে ফাসাদ সেটা দিয়ে এটা
প্রোটেক্টেড থাকছে, 2 স্ক্রিন দিয়ে প্রোটেক্টেড থাকছে, এবং একটা কমন স্পেস, প্রতিটা ফ্লোরে একটা কমন স্পেস রাখা হয়েছে যেটাকে আমরা ফ্যামিলি লিভিং স্পেস বলি। এখানে এটা যেহেতু একটা ভার্টিক্যাল হাউস, এখানে প্রতিটা ফ্লোরে একটা কমন স্পেস আসছে আর কি। তো সেই কমন স্পেসটা আসলে ওরা সবচেয়ে বেশি এনজয় করছে। তো এই বাড়ির যারা ওনার, তারা দুইজনই আমার বন্ধু। তো যখন আমি এটা ওদেরকে এক্সপ্লেন করলাম যে বাড়িটা এরকম হতে পারে, তো বেসিক্যালি এই সিঁড়ির যে কমপ্লেক্সিটি এটা ওরা বুঝতে পারছিল না। সিঁড়ির উপরে ক্লিয়ার হাইট পাওয়া যাচ্ছে কিনা প্রতিটা সেকশনে, এটা নিয়ে রিসার্চ শুরু করলাম যে ক্লিয়ার হাইট আমার একটা ইস্যু হয়ে দাঁড়াইছে। যে মানে সিঁড়িটা যেহেতু খুব কম্প্যাক্ট জায়গা দিয়ে উঠছে, এইখান দিয়ে সব ফার্নিচার এসব জায়গা দিয়ে উঠে আসবে, তাহলে আমার এই সার্কুলেশন, ভার্টিক্যাল সার্কুলেশনটা নিয়ে বেসিক্যালি আমি কাজ করেছি। সো এটাকে ইজি করা যায় কিভাবে, হাইট টাইট সব কিছু মিলে, লিফটও আছে। তো সেইভাবে ওদেরকে দেখাতে দেখাতে একসময় স্ট্রাকচারাল ব্যাপারে চলে আসলো যে স্ট্রাকচারটা কিভাবে সলভ করা যায়। আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা ওইখানকার কাউকে দিয়ে করাবো স্ট্রাকচারাল ডিজাইনটা, যাতে করে অন সাইটে এটার দেখাশোনার ব্যাপারটা আছে, বোঝার ব্যাপারটা আছে। তো লাকিলি একজন আর ইঞ্জিনিয়ার সাইফুল, এখানকার লোকাল ইঞ্জিনিয়ার, ওনার সাথে পরিচয় হলো ওদের মাধ্যমে, ক্লায়েন্টের মাধ্যমে। উনি দেখলো, দেখার পর উনিও বুঝতে বেশ সময় নিল যে সিঁড়িটা কিভাবে, কারণ একটা ক্যান্টিলিভার সিঁড়ি, সেটা আবার ঘুরে ঘুরে এক এক জায়গা দিয়ে উঠছে, সেটা আসলে ওনাকেও বুঝতে হয়েছে। এরপরে এটার ফাউন্ডেশন সিস্টেমটা কি হবে। হ্যাঁ, কলামের সাইজ আসছে হচ্ছে 15 বাই 15 ইঞ্চি, আবার বেশি বড়ও না আবার বেশি ছোটও না, মাত্র 3টা কলাম সাথে লিফট কোর। এইটা দিয়ে পুরো বাড়িটা একটা বট গাছের মতো, বট গাছের একটা বলা যায় যে এক্সপ্রেশন দিছি যে মাঝখানে হচ্ছে একটা ফ্ল্যাশ স্কেলেটন, আর এই সিঁড়ি সার্ভিস সব মিলে এটা একটা মানে লোক। আমি মনেও করি যে আমাদের দেশের বাড়ি হবে বট গাছের মতো, কারণ এই বট গাছের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই বাড়ির একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, এই কারণে ওদের এটার প্রতি যে কেয়ার, এটাতে বাড়িটার সৌন্দর্য দিন দিন বাড়ে। 5 তলায় উঠলে একটা খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। পাশে হচ্ছে পুরাতন সেন্ট্রাল জেল, আর এই পাশে স্টেডিয়াম, আউটার সার্কুলার স্টেডিয়াম। সো একটা ভিউ পাওয়া যায়, এবং বিকালবেলা ওইখানে বসে ওটা এনজয় করে ওরা, এই ফ্যামিলির মেম্বাররা। ওদের যে 2টা ছেলে আছে, ওরা সব সময় এই বাড়িটা এনজয় করে। এটা ওদের জন্য একটা প্লেগ্রাউন্ডের মতো, ভার্টিক্যাল প্লেগ্রাউন্ড। আগে থাকতো একটা রেন্টাল হাউসে, ওইখান থেকে এখানে চলে আসার পরে ওদের মেন্টাল ইয়েও বেড়ে গেছে, মানে ওরা প্লেফুল হইছে, ওরা বাসায় থাকতে চায়, বাইরে যাইতে চায় না, বাসার ভিতরে এত আলো বাতাস সেটা এনজয় করতে চায়। প্রথমে বলেছি জায়গাটা 650 স্কয়ার ফিট, আবার আপনি বললেন যে মাত্র 4টা কলামের উপর পুরো বিল্ডিংটা দাঁড়িয়ে আছে। আবার একই সঙ্গে একটা মানে 2500 বা 3000 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্টে যা থাকে সেই ফ্যাসিলিটিস নিয়ে এসেছেন, একই সঙ্গে ক্রস ভেন্টিলেশন এবং সবকিছু। এই জটিল অঙ্কের সমাধান কিভাবে করলেন? যিনি আপনার ক্লায়েন্ট, তিনি কি আদৌ ভেবেছিলেন কিনা যে এইভাবে এটা সম্ভব? ওই ক্লায়েন্ট তো বুঝতে পারেনি যে এরকম একটা কমপ্লেক্স সিচুয়েশন আমি তাদেরকে প্রেজেন্ট করব, এবং ক্লায়েন্টের আশেপাশের লোকজনও বলছে যে আপনি এটা পারবেন না, আপনি এখানে অল্প জায়গা, আপনি পাশের জমিটা কিনে নেন। আচ্ছা, এখন আমাকে বললো যে পাশের জমিটা কিনতে গেলে আমাদের অনেক সময় লাগবে, ততদিন কি এই ডিজাইনে তুমি কি ইনভলভ থাকবে? আমি বলছি যখনই হোক করব, কিন্তু পাশের জমিটা আসলে দরকার নেই। এখন কিভাবে সলভ করলাম, এটা হচ্ছে যে আসলে বেসিক একটা জিওমেট্রি থেকে আমি একটু ডিটেইলে গেছি। আমি একটু দেখাচ্ছি। সাপোজ এই হচ্ছে বাড়িটার প্ল্যান। যদি আমি কলাম একদম সব এখানে দিতাম 4 কর্নারে, তখন 24 ফিট স্প্যান জন্য আমাকে স্ট্রাকচারাল যে ওটা বেশি লাগতো, হয়তো মোটা কলাম চলে আসতো, অথবা মাঝখানে আরেকটা করে কলাম অ্যাড করতো কনভেনশনাল ইয়েতে। তো আমি একটু কলামটাকে ভিতরে নিয়ে আসছি, এসে এইটা এদিকেই আছে, যেহেতু এটা নর্থ, এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা ইস্ট, আর রাস্তাটা হচ্ছে ইস্টের দিকে। হ্যাঁ, তো এখন রাস্তাটাও ছোট, তো এখন একটা লিফট তাদের লাগবেই। সেই লিফটটাকেই আমি কলামের জন্য এই কোডটাই একটা কলাম হিসেবে কাজ করছে, লিফট হয়ে গেল। এখন বাড়ির এন্ট্রি যেহেতু এদিকে, সো এই হচ্ছে তার স্ট্রাকচার। সিম্পল, আমি আগে স্ট্রাকচারটা ঠিক করেছি, একটা রেখে দিছি, এটা ক্যান্টিলিভার থাকবে, এটাই আমি সার্কুলেশন হিসেবে আমি ইউজ করব।
এখন ওয়েস্ট আমি আগে থেকে ডিটারমাইন হয়ে রেখেছি যে আমি ওয়েস্ট এবং সাউথকে আমি কাজে লাগাবো, যে এটা যাতে হিট না হয়। তো ওয়েস্টে আমার স্টেয়ার আসবে এবং এই সাউথে আমার স্টেয়ার আসবে। কোনো সময় স্টেয়ারের নিচে টয়লেট হিসেবে ইউজ হবে, স্টোর হিসেবে ইউজ হবে, যেহেতু আমি সিঁড়িকে আমি এভাবেই উঠাচ্ছি। তো সিঁড়ির নিচের জায়গাটা আসলে ইউজ করা যায়। আমি যদি সিঁড়ি এইভাবে উঠাইতাম, হ্যাঁ, এরপরে আবার উঠাইতাম, তখন আমি আর ইউজ করতে পারতাম না। যখন এটা পাচ্ছি তখন এটা আমার জন্য একটা এডিশনাল স্পেস। আমার যে ওর সার্ভিসের জন্য যত জায়গা লাগে এইগুলো সলভ হয়ে যায়। তো দেখা গেছে যে এই সিঁড়ি প্রথমে গ্রাউন্ড ফ্লোর থেকে এইভাবে এসে এইভাবে এই গ্রাউন্ড ফার্স্ট ফ্লোরে উঠে আসলো, ফার্স্ট ফ্লোর থেকে আবার এইভাবে গিয়ে সেকেন্ড ফ্লোরে গেল, সেকেন্ড ফ্লোর থেকে আবার ঘুরে তার থার্ড ফ্লোরে গেল, থার্ড ফ্লোর থেকে আবার এদিক দিয়ে এসে ছাদে আরেকটা রুমে চলে আসলো। জার্নিটা এভাবে হচ্ছে। আর এই যেহেতু আমার স্ট্রাকচারটা ভিতরে, সেহেতু আমি এই প্লেটা করতে পেরেছি এখানে। তো প্রথম মনে হতো যে কাজ করার সময় যে বেডরুমের সাইজ দেখা গেছে যে একটা ফ্লোরে, থার্ড ফ্লোরে 2টা বেডরুম লাগছে। এই দুইটা আমি ফাংশনগুলো বলি একটু। ফাংশন হচ্ছে গ্রাউন্ডে একটা বেডরুম, একটা বেড, ফার্স্ট ফ্লোরে বেডরুমের সাথে টয়লেট আছে, গ্রাউন্ডের সাথে স্টোর আছে, পার্কিং স্পেস আছে। তো ফার্স্ট ফ্লোরে উঠে এসে ড্রয়িং, ডাইনিং অ্যান্ড কিচেন সাথে একটা কমন টয়লেট। আবার সেকেন্ড ফ্লোরে এসে 2টা বেডরুম। এই 2টা বেডরুম হচ্ছে তাদের বাবা মারা আসলে যাতে ওরা এখানে থাকতে পারে। ওই বেডরুমগুলো একটু ছোট, 9 ফিট 10 ফিট সাইজের, একটা 12 ফিট বাই 10 ফিট আর একটা 9 ফিট 10 ফিট। প্রথমে আমাদের খুব কনসার্ন ছিল এই স্পেসটা কি ছোট হয়ে গেল কিনা। তারপরে আমরা বেড বসায় দেখলাম যে না, এটা অনেক সময় ছোট বেডরুমে অনেক কিছু সলভ হয়। যেমন ধরুন জাপানে একটা স্ট্যান্ডার্ড আছে যে মিনিমাম বেডরুমের সাইজ হচ্ছে 2.4 বাই 2.4 মিটার, তার মানে 8 ফিট বাই 8 ফিট। ওইখানে যদি স্ট্যান্ডার্ড ফলো করে, আমরা যে বলি যে আমার একটা 14 ফিট বাই 15 ফিট বেডরুম না হলেই হবে না, এই কনসেপ্ট থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, যেহেতু খুব টাইট স্পেস। তো ওর মাস্টার বেডটা বড়, এর উপর একটা মাস্টার বেড আছে সেটা বড়, কিন্তু যেহেতু টাইট স্পেস, 2 ফ্যামিলির বাবা মা তারা আসবে থাকবে এবং তাদের জন্য এই লিফটটা, সো 2টা বেডরুম ওই ফ্লোরে আছে। এরপরে উপরে ফ্লোরে গিয়ে ওদের জন্য একটা মাস্টার বেড আছে। এরপরে সবার টপে গিয়ে আরেকটা বেডরুম আছে ওদের ছেলের জন্য। এই হচ্ছে তাদের একদম কম্প্যাক্ট। এখন সামনে আবার একটা প্লট আছে যেটা ওরা কিনতে পারে নাই, কিন্তু ওরা চাচ্ছে ভবিষ্যতে কিনতে, কারণ এটা যখন হয়ে যাবে, এটা যখন বিল্ডিং হয়ে যাবে তখন এই সাউথ বন্ধ হয়ে যাবে। ওরা এটা চায় না, ওরা চায় সামনের স্পেসটা ওরা কিনে রাখবে। সামনের স্পেসটা কিনলেও সামনে ওরা বাসা বানাবে না, সামনের স্পেসটা ওরা 2টা গাড়ি রাখবে, হ্যাঁ, আর উপরে এই গাড়ির ছাদটাকে ওরা গ্রিন করে ফেলবে। তখন এখানে যে ফার্স্ট ফ্লোরে যে ড্রয়িং ডাইনিং স্পেস আছে ওইখান থেকে এটা কানেক্ট করে দিয়ে এটা তাদের লন। এটার জন্য তারা নেক্সট স্টেপ হচ্ছে এটা, মানে ক্লায়েন্ট কতটুকু আসলে শৌখিন হলে সে আরেকটা প্লট কিনবে একই সাইজের শুধু গ্রিন করার জন্য। ওখানে ওর লোভও নাই যে আরেকটা ও এরকম বাড়ি বানাবো বা কিছু করব। এই হচ্ছে এটার কনসেপ্ট আর কি। আপনি তো আর্কিটেক্ট হিসেবে ক্লায়েন্টের ভিশনটাকে প্রচন্ড সাপোর্ট করলেন। এই ধরনের প্লটকে আমরা কিভাবে হ্যান্ডেল করা উচিত বা আমাদের প্ল্যানিং এর টাইপোলজি কেমন হওয়া উচিত? এই ধরনের প্লট প্রথমে আসলেই অনেক আর্কিটেক্টও আছে যে ছোট প্লটে যখন বড় ফাংশন আসে তখন প্রথমেই এটাকে ফাংশন কমানোর চেষ্টা করে যে আপনি এখানে অল্প জায়গা হবে না। তো এটা একটা চ্যালেঞ্জ হিসেবে ইয়াং আর্কিটেক্টরা চাইলে আরও নিতে পারে, মানে যে এই বাড়িটা দেখেও নিতে পারে। এর আগের বাড়িটা খুব সুন্দর হয়েছে, এর আগের যে বাড়িটা 2.5 কাঠার, আমি খুব যত্ন সহকারে এটা ডিজাইনের সময় ওটা দেখেছি। আমি খুব চেয়েছিলাম যে এই বাড়িতেও আমি একটা কোর্টইয়ার্ড রাখবো, যেহেতু স্পেসটা খুবই কম্প্যাক্ট, 24 বাই 24, আমি মাঝখানে কোনো আলো বাতাস আনতে পারি নাই, কিন্তু এটা ইটসেলফ একটা রুমের মতো, এটার চারিদিকে আলো বাতাসের খেলা। সো আমার ওই কোর্টইয়ার্ড কনসেপ্টে যাওয়া লাগে নাই। তো এরকম ছোট জায়গা পেলে আর্কিটেক্টদের উচিত ওই জায়গাটাকে ইউজ করা, ওই জায়গাটার ম্যাক্সিমাম বেনিফিট নেওয়া,
স্ট্রাকচার অনেক মানে একটু ডিপলি চিন্তা করলে দেখা যাবে যে এটার স্ট্রাকচার নিয়ে বসলে যে অনেক কিছু অন্যরকম জিনিস চলেও আসতে পারতেছে। আমরা বানাই না যে একটা মসজিদ ডিজাইন করার সময় আমরা অনেক চিন্তা করি কিভাবে সিম্পলিফাইড করা যায়, ছোট জায়গার মধ্যে খুব সুন্দর মসজিদ হয়। এইভাবে বাড়িও হইতে পারে আর কি, ভার্টিক্যাল ট্রি হাউস হইতে পারে, বাড়ির অনেকগুলো লেভেল থাকতে পারে, লেভেলে চিন্তা করা যেতে পারে। এটার 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 এরকম একটা ডিজাইন আসার মূল সূত্রটাই হচ্ছে এখানে সিঁড়িটাকে আমি ডিফারেন্টলি ইউজ করেছি। আর নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ভেন্টিলেশনটা আমি দিকটাকে আমি রেসপেক্ট করেছি এবং আমি একটা সিঁড়িকে আমি বিভিন্ন দিক দিয়ে উঠিয়ে এখানকার স্পেস বের করেছি। হ্যাঁ, এটার কিছু কিছু জিনিস আসলে আমার আয়ত্তরের বাইরে ছিল, যেমন ক্লায়েন্টের চাহিদা ছিল যে আমি এই টাইলসটাই লাগাবো, তো আমি সিঁড়ির রেলিংটা আমি ফ্লোরাল করতে চাই ডিজাইনটা। তো আস্তে আস্তে এদেরকে একটু বুঝিয়ে কনভিন্স করে যে মডার্ন একটা বাসার মধ্যে আমি এই ফ্লোরাল একটা সিঁড়ির রেলিং বসাইতে পারি না। এটার রেলিংটা আমি কাঠে চাচ্ছিল, কাঠ দিয়েছিও, কিন্তু আমি চেয়েছিলাম যে এখানে কাঠও থাকবে না, একদম একটা সাদা একটা সুন্দর একটা বিল্ডিং হবে সাদা, যাতে সাদা রংটা ইউজ করার কারণ হচ্ছে যে অনেক ওপেন মনে হবে, অনেক বড় মনে হবে, স্পেস মনে হবে। ওরা চাচ্ছিল প্রথমে আমরা ভিতরে কালারফুল করব কিনা, যে সাদা সবকিছুই সাদা, পারলে দরজাও সাদা, ভিতরে ফার্নিচারগুলো শুধু ইন্ডিভিজুয়ালি হবে। জানলাটা ইন্টারেস্টিং, জানলাটা আমরা পিভটেড করেছি যাতে ওরা, এটাও একটা বিষয় যে বেশিরভাগ সময় বলে কি যে আমার গ্লাস লাগবে, ভিতরে গ্রিলও লাগবে। তো এখন আমি যদি ভিতরে গ্রিল দেই, প্রথমত আমার একটা কস্টের ব্যাপার আছে, গ্লাসের কস্ট আর ভিতরে গ্রিলের কস্ট। তো আমি বেশ কয়েক বছর ধরে চিন্তা করতেছি যে গ্লাস এবং গ্রিল একটা মানে এলিমেন্ট হতে পারে কিনা। তো এই একটা এলিমেন্ট হতে গেলে আমাকে গ্লাসের ভাগগুলো অবশ্যই এমন হইতে হবে যে এখান দিয়ে কেউ চলে আসতে পারবে না, আবার এখান দিয়ে কেউ পড়েও যেতে পারে না। যেহেতু ওদের বাচ্চা আছে, এটা নিয়ে আমাদের খুব কনসার্ন ছিল। বাচ্চাটা, আমরা এখানে কোনো গ্রিল ইউজ করি নাই, আমরা জানলার ভাগগুলোকে 10 ইঞ্চি করেছি, 10 বা 12 ইঞ্চি, কোনো জায়গায় 12 ইঞ্চি, কোনো 10। এই 10টাকে আমরা মাঝখানে খুললে সে 5 ইঞ্চি আসলে গ্যাপ থাকে মাঝখানে পিভট করে খুললে, সো কোনোভাবেই কেউ আসতে পারে না, কেউ চলে যেতে পারে না। তো সেই জন্য চারপাশের জানলাগুলো পিভটেড, যাতে করে ম্যাক্সিমাম সার্কুলেশন হয়, এয়ার সার্কুলেশন। কারণ স্লাইডিং করলে দেখা যায় অর্ধেক সারা জীবন বন্ধ থাকে, ঠিক আছে। এখন প্রতিটা পিভট খুলে গেলে সাউথটা পুরোটাই পিভটের জানলার উইন্ডো, সব ওরা সকালবেলা উঠে সবগুলো খুলে দেয়, বাতাস চলাচল নর্থ সাউথ বরাবর কোনো সমস্যা হয় না, আর প্রচুর লাইট আসে। এইখানে আমরা পুরা বিল্ডিংটাতে ফ্রস্টেড গ্লাস ইউজ করেছি, কারণ এত লাইট আবার ওদের দরকার নাই। মানে আবার সন্ধ্যার সময় যাতে মনে হয় যে একটা সিটিতেও একটা মানে বাইরে থেকেও যাতে ভিতরে কি হচ্ছে সেটা বোঝা না যায়, একটা প্রাইভেসি থাকে। আমরা এখানে পর্দাও কম ইউজ করার চেষ্টা করেছি, যাতে কিছু জায়গায় তো পর্দা ইউজই করা যাচ্ছে না, কারণ সিঁড়ির সাথে জানলা, সিঁড়ি উঠে গেছে জানলা, এর মধ্যে পর্দা দেওয়ার কোনো স্কোপ নাই। সেই জন্য আমরা ফ্রস্টেড গ্লাসে চলে গেছি। একটু ধোঁয়াশা কিছু দেখা যায়, একটু ফ্যাকাশে কিছু দেয় সন্ধ্যার সময়, ওইটাই আসলে এখানকার এটার বিউটি। মনে হবে সন্ধ্যার সময় একটা ল্যান্টার্ন হতো। আর পুরা বিল্ডিংটা কম্পোজিশনের কারণে, জানলার কম্পোজিশন চারপাশের ফাংশন থেকেই আসছে জানলার হিসাবগুলা, আশেপাশের বাড়িগুলো এটার থেকে আলাদা হয়ে, মানে এটাই আলাদা হয়ে গেছে। আশেপাশের জানলা হঠাৎ করে একটা বিল্ডিংয়ে সব জানলা একসাথে কম্পোজ করা, তো ওই আইডেন্টিক্যাল ব্যাপারটা চলে আসছে। যখন ওদের মধ্যেও এই ফিলিংটা চলে আসছে, আমার বাড়িটা আইডেন্টিক্যাল, যখনই আইডেন্টিক্যাল মনে হয় তখনই হচ্ছে ওরা এটাকে যত্ন আরও নেওয়ার চেষ্টা করে। তো এই সব মিলে আমার মনে হয় যে নেক্সট জেনারেশন যারা আসতেছে তাদের ছোট জায়গায় কাজ করার আগ্রহটা তৈরি হওয়া উচিত, কারণ আমাদের জায়গা আরও ছোট হবে, আমরা বড় জায়গা পাবো না। আমরা ব্লক ডেভেলপমেন্টে বলছি যে অনেকগুলো প্লট মিলে আমরা করব, কিন্তু একটা জায়গা ছেড়ে দিব। এই ইন্ডিভিজুয়াল বাড়ি আমরা ছোট উপরের দিকে উঠবো, আমরা একটা কমিউনিটি স্পেস ছেড়ে দিব। এই কনসেপ্টেও আমরা যেতে পারি। এটা হচ্ছে এটার একটা এক্সাম্পল যে আমরা এরকম একটা বাড়ি করতে পারি আর কি। এই ছবি এবং আমরা যা দেখাচ্ছি আজকের অনুষ্ঠানে দেখে হয়তো দর্শকদের মনে হতে পারে যে বাড়িটি তৈরি করতে গিয়ে খরচ অনেক বেশি হয়ে গেল কিনা। যদিও ছোট জমি, কিন্তু অনেকগুলো ইনোভেটিভ
ফিচার? এটা বেসিক্যালি 60 to 70 লাখের মধ্যে এই বাড়িটা খরচ হয়েছে, সাথে ওদের জমিটা কিনতে আরো 10-20 লাখ টাকার মতো লাগছে, টোটাল 90 লাখের মধ্যে এই বাড়ি কমপ্লিট। কিন্তু শহরে যদি ও একটা অ্যাপার্টমেন্ট কিনতো তাকে কিন্তু এখন 3-4 কোটি টাকায় লাগতো। হ্যাঁ, অথবা ওই এলাকায় যদি একটা ফ্ল্যাট কিনতো 2-1.5 কোটি 2 কোটি টাকা তার লাগতো। সেই টাকা দিয়ে সে অল্প একটু জমি কিনে সে বাড়ি করে সে তার ইন্ডিভিজুয়ালিটি রক্ষা করতে পারছে, তার একটা সুন্দর টেরাস, তার একটা বাগান, এগুলা তো সবাই চাই আমরা। অনেক ধন্যবাদ ভাই আপনাকে, এবং আপনি স্থপতি হিসেবে আপনার সার্থকতার গল্প বললেন। ভবিষ্যতে যাতে এরকম কাজ করতে পারি দোয়া করবেন। যারা দেখছিলেন তারাও নিশ্চয়ই এর মাধ্যমে উপকৃত হবেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে একটি অনন্য সাধারণ বাড়ির গল্প শুনছিলেন এবং একজন স্থপতি তার নিপুণ দক্ষতার মাধ্যমে কিভাবে একটি জটিল অঙ্কের সমাধান করলেন সেই গল্প আপনারা শুনছিলেন। এই ছিল আমাদের আজকের মূল আলোচনা। নিচ্ছি ছোট একটা বিরতি, বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। Powered by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট তাপস কুমার রায় স্যার। স্যার কেমন আছেন? ভালো আছি স্যার। আপনার এই 25 বছরের লম্বা যে এক্সপেরিয়েন্সটা, এর মাঝখানে আপনি আসলে কোন ধরনের কাজ করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন? 25 বছর অ্যাকচুয়ালি দীর্ঘ সময়। এই সময়ে আমি বিভিন্ন রকম ভবন ডিজাইনের সাথে জড়িত ছিলাম, তবে ইদানিং আমি ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে বেশি জড়িত এবং এতেই আমি এখন স্বাচ্ছন্দ্য বোধ করি। এই ডিজাইনগুলো যদি করার সময় আপনারা আসলে কোন ব্যাপারগুলোকে বেশি প্রায়োরিটি দেন, বা যদি বলি আসলে ফাইনাল টেক্সচারের কথা বলি, সেই ক্ষেত্রে কি আসতে পারে, বা ওখানে তো অনেক মেটাল সারফেস আছে, সেখানে কি ধরনের সলিউশন আপনি ইউজ করে থাকেন? একজন ডিজাইনারের কাজ হচ্ছে যে এনভায়রনমেন্টাল কমফোর্ট দেওয়া তাদেরকে। তো ম্যাটেরিয়াল সিলেকশনের ক্ষেত্রে আর্কিটেকচারাল ডিজাইনকে, যেটা আমরা ইন্ডাস্ট্রিয়াল আর্কিটেকচার বলি, সেটা বেসিক্যালি টেনজাইল আর্কিটেকচার। টেনজাইল মিনস আমাদেরকে কলাম ফ্রি লং স্প্যান দিতে হচ্ছে ইন্ডাস্ট্রিগুলোতে, এটা প্রয়োজনে, স্পেসের প্রয়োজনে। তো এখানে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে স্টিল মেটাল স্ট্রাকচার ইউজ করতে হচ্ছে। কিন্তু এই স্টিল মেটালের দুটো দুর্বলতা আছে। একটা হচ্ছে আগুন কিংবা অতিরিক্ত আগুন, ফায়ার হ্যাজার্ডের সময়, এবং পানির সংস্পর্শে এলে সে কলাপস করতে পারে, ও রাস্টিং হয়। তো এটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের ফায়ার রেজিস্ট্যান্ট পেইন্ট ব্যবহার করতে হয়। এছাড়াও বিদেশি সংস্থাগুলো যারা বায়ার আর কি, আমাদের গার্মেন্টসের বায়ার যারা, তাদের কিছু কমপ্লায়েন্স ইস্যু আছে, অল রিলেটেড টু দ্য সেফটি কমপ্লায়েন্স, স্ট্রাকচারাল সেফটি, ফায়ার সেফটি ইত্যাদি বিষয়গুলো আমাদেরকে সেগুলো কমপ্লাই করে ডিজাইন করতে হচ্ছে। অ্যাজ ওয়েল এজ আমাদের দেশেও কিছু সেফটি কোড আছে, বিএনবিসি থেকে শুরু করে ফায়ার ডিপার্টমেন্টও কিছু কোড দিয়ে দিয়েছে। এটা যতটা না এস্থেটিক নান্দনিক হবে, তার চাইতেও এই সেফটি ইস্যুসগুলো আমাদেরকে মেনটেন করতে হয়। স্যার, এতক্ষণ তো আমরা আসলে কথা বললাম বিল্ডিংয়ের ভেতরে আসলে ফায়ার প্রুফিংয়ের জন্য যদি বলি আমরা, বা ফায়ার রেজিস্ট্যান্টের কথা যদি বলি, এই দিকগুলো। কিন্তু এবার যদি বলি আসলে বিল্ডিংকে ড্যাম প্রুফ করার ক্ষেত্রে, এবং যদি আমরা বলি একসাথে তো ভেতরে প্রচুর লোক কাজ করছে, ওখানে তো হিট যদি কোনো প্রোডাক্ট ইউজ করা যায়, যে প্রোডাক্ট আসলে হিট রেজিস্ট্যান্ট করা যাবে, এই ধরনের কোনো প্রোডাক্ট সম্বন্ধে আপনার আইডিয়া আছে কিনা? এখানে দুটো ব্যাপার আসছে, একটা হচ্ছে ড্যাম্পনেস আর একটা হচ্ছে হিট রিডাকশন। তো ড্যাম্পনেস আসবে তিনটা সারফেস থেকে। একটা হচ্ছে ফ্লোর থেকে আসবে, যেটা গ্রাউন্ডের সাথে লাগানো, আরেকটা রুফ থেকে, আরেকটা হলো ভার্টিক্যাল সারফেস থেকে। তো একটা বিল্ডিংয়ের ইন্টারনাল যে ড্যাম্পনেস, যেটা ফ্লোর থেকে আসে, সেটার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ ইন্ডাস্ট্রিয়াল অ্যাপক্সি পেইন্ট, এশিয়ান পেইন্টের এটা ব্যবহার করে আসছি। এটা সিমলেস, এটা গ্লসি ফিনিশ আসে। এবং সিমলেস বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আমরা যদি টাইলস লাগিয়ে যাই তাহলে কিছু দূর জয়েন্ট থেকে যায়। আমরা জয়েন্টটা অ্যাভয়েড করার জন্য ইন্ডাস্ট্রিতে সিমলেস ফ্লোর ব্যবহার করা হয়, এবং এটা স্মুথ সারফেসও পেয়ে যায়, এবং এটা সার্টেন ডিগ্রি অফ ওয়াটার রেজিস্ট্যান্টও বটে। ড্যাম্প তো রেজিস্ট করছে, ওয়াটারও রেজিস্ট হচ্ছে। তো এটা গেল এই ইন্টারনাল ড্যাম্পনেসের ক্ষেত্রে। এছাড়া হিট অ্যান্ড ড্যাম্প আসতে পারে আরও দুটো সারফেস থেকে, একটা বিল্ডিংয়ের ভার্টিক্যাল সারফেস, আরেকটা হচ্ছে হরিজন্টাল সারফেস। ভার্টিক্যাল সারফেসে আমরা নর্মালি উইন্ডো ইউজ করতে পারি, এক্সস্ট ফ্যান ইউজ করতে পারি, আমরা এয়ার কুলার ইউজ করতে পারি। সেগুলো দিয়ে হিট ম্যানেজমেন্ট একটা সার্টেন লেভেলে তো করা যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ড্যাম্পনেসও কিছুটা
অ্যাভয়েড করা যাবে। প্রপার ভেন্টিলেশন থাকলে একটা বিল্ডিংয়ের ড্যাম্প এমনিতেই কম আসে। কিন্তু উপরে রুফটপে যেটা আমরা হরাইজন্টাল সারফেস বলছি, সেখানে যে ঘটনাটা ঘটছে এটা হিউজ সারফেস ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে এক্সপোজ টু দ্য সান অ্যান্ড রেইনফলের সময় রেনি সিজনে প্রচুর পানিও জমা পড়ছে। তো যখনই পানি পড়বে ওর ড্যাম্পনেস বেড়ে যাবে, কারণ কোনো ম্যাটেরিয়ালে যখন পানি কন্টিনিউয়াস পড়তে থাকে ও ড্যাম্প ধরে যাবে। তো এইটা প্রোটেকশনের জন্য এশিয়ান পেইন্টের একটা প্রোডাক্ট ড্যাম্প প্রুফ ফাইবারটেক। তো এর এসআরআই ইন্ডেক্স 98%। তো এটা করে যেটা হচ্ছে যে ড্যাম্প তো একাধারে বন্ধ হচ্ছে, যেহেতু এটা ফাইবার বেস, অ্যাজ ওয়েল অ্যাজ এটা হিট রিডাকশন একটা সার্টেন লেভেলে করে দিচ্ছে 6 to 8%। তো আমরা এমনি নর্মালি জানি আউটডোর অ্যান্ড ইনডোর টেম্পারেচারের যদি 5 ডিগ্রি ডিফারেন্স হয় তাহলে ইন্টারনালি যারা কাজ করবে ওয়ার্কারদের তাদের একটা কমফোর্ট লেভেল, এনভায়রনমেন্টালি তারা কমফোর্ট ফিল করে। আর এই ড্যাম্প প্রুফ ফাইবার টেকটা কিন্তু কিছুটা হরাইজন্টাল সারফেসও ভার্টিক্যাল সারফেসও দিতে হবে, আই মিন প্যারাপেট লেভেলও ওকে একবারই সিল করে দিতে হবে, অ্যাপ্লাই করলে তাহলে এটার রেজাল্টটা ভালো। কারণ ট্রেডিশনাল লাইম টেরাসিং আমরা যেটা করতাম সেটাতেও কিন্তু আমরা ভার্টিক্যালি কিছুটা উঠতাম, কিন্তু ট্রেডিশনাল লাইম টেরাসিং নাওয়াডেজ এটা পসিবল না। এটা অ্যাপ্লাই করার জনবলও পাওয়া যাচ্ছে না, প্লাস এটা খুব একটা অবসলিট একটা সলিউশন হিসেবে চলে গেছে। তাই অবভিয়াসলি ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ে এই ধরনের সলিউশন আসতেই হবে। থ্যাংক ইউ স্যার, আপনার অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিলেন এবং আমাদেরকে অনেকগুলো ব্যাপার অনেক ডিটেলভাবে বুঝিয়ে বলেন। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে আমাদের অনেক ডিটেল একটা ডিসকাশন হলো আর্কিটেক্ট তাপস কুমার রয়ের সাথে, এবং স্যারের সাথে ডিসকাশনের মাধ্যমে আমরা আসলে যেটা জানতে পারলাম ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ের ডিটেল সম্পর্কে। তবে একটা ব্যাপার, আমাদের বাসাকে যদি আসলে আমরা ড্যাম্প প্রুফ রাখতে চাই তাহলে আমাদের ছাদের একটা স্পেশাল কেয়ার দরকার। সেটার জন্য ড্যাম্প প্রুফ ফাইবারটেক ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন। আশা রাখছি এই ডিসকাশনটা আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। পাশাপাশি আপনার নিজের কোনো প্রকল্পের জন্য যদি স্থপতি বা প্রকৌশলীর পরামর্শ প্রয়োজন হয় সেটিও আমাদের কাছে লিখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গে থাকুন। Powered by Asian Paints.